তো এখন হচ্ছে আমাদের আজকের যে স্লাইডটা সেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ডেফিসিয়েন্সি বাই পিন পয়েন্টিং। বেসিক্যালি এটা আমাদের কি ছিল, ফিজিবিলিটি অ্যানালাইসিস, তাই না, আমাদের যে টপিকটা ছিল। তো এইখানে হচ্ছে ডেফিসিয়েন্সি মানে কি বলেন তো, মনে আছে? হ্যাঁ, ল্যাকিংস মানে আবার কি? দুর্বলতা বা হচ্ছে যেটা কম আছে। বেসিক্যালি ল্যাকিংস বলতে যেটা কমতি আছে আর কি। হ্যাঁ, তো আমাদের কি কি হচ্ছে জিনিস থাকতে পারে এখানে? মিসিং ফাংশনস। তো মিসিং ফাংশনস বলতে আমাদের যে মেইন, ধরেন আপনি বলতে পারেন যে মেইন ফিচার্স বা মেইন জিনিসগুলো, হ্যাঁ, সেটা আমাদের মিসিং ফাংশনস হইতে পারে। আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, এটা মানে কি? আমাদের এখানে যদি সিস্টেম আমরা ডিজাইন করতেছি, তার মানে এখানে সিস্টেমের আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স কি হতে পারে? মানে যেই অনুযায়ী আমরা হচ্ছে তার পারফরমেন্সটা চাচ্ছিলাম যে আমাদের সফটওয়্যারটা এইভাবে কাজ করবে, বাট সেই কাজটা করতেছে না। আচ্ছা, তারপর হচ্ছে এক্সেসিভ কস্ট অফ অপারেশন। তাহলে এই জিনিসটা কি? রাইট, আমাদের কস্ট যদি অনেক বেশি হয়, তো কস্ট বেশি হলে, কারণ আমরা এখানে চিন্তা করতেছি বিজনেস পার্সপেক্টিভে, তো আমাদের সব কিছু আমাদের যাতে প্রফিটেবল থাকে, তাই না? তো এক্সেসিভ কস্ট হয়ে গেলে এটা আমাদের লস প্রজেক্ট হবে। আচ্ছা, তো এখন হচ্ছে যে সেট গোলস অ্যান্ড সাব গোলস টু রিমুভ ডেফিসিয়েন্সি অ্যান্ড প্রোভাইড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো আমাদের এই জন্য হচ্ছে বেসিক্যালি গোল সেট করতে হবে। হ্যাঁ, এই যে ডেফিসিয়েন্সিগুলোকে রিমুভ করতে গেলে, মানে আমাদের ল্যাকিংসগুলোকে তো রিমুভ করা লাগবে। তাহলে আমরা এখন নেক্সটে দেখবো যে ল্যাকিংসগুলোকে রিমুভ করার জন্য আমরা গোল বা সাব গোলগুলা, গোলের আবার সাব গোল থাকে। গোল, কোনো যদি গোল আমরা করি, ধরেন মেইন গোল থাকতে পারে, মেইন গোলের আন্ডারে আবার কিছু সাব গোল থাকতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। তো ওই জিনিসগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা দেখবো আর কি নেক্সট স্লাইডগুলোতে। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গোল মাস্ট বি, এখানে বলতেছে তারা কোয়ান্টিফাইড। মাস্ট বি কোয়ান্টিফাইড কথাটার মানে কি? বিষয়টা হচ্ছে গোল না, কোয়ান্টিফাইড কথাটার অর্থ এরকম না যে কোয়ান্টিফাই কম হচ্ছে, এরকম না। তো এইটা হচ্ছে দেখেন, বেসিক্যালি হচ্ছে আপনি ধরেন যে গোলগুলো আপনার থাকবে, আমি যদি বলি যে আপনার সফটওয়্যারের এই ফিচারটাতে প্রবলেম, এই ফিচারটা হচ্ছে কিছু জিনিস নতুন করে অ্যাড করা অথবা রিমুভ করা। অ্যাডও করতে হইতে পারে, রিমুভও করতে হইতে পারে। মানে বিষয়টা এরকম না যে কোয়ান্টিফাই বেশি, কোয়ান্টিতে কমাইতেও লাগতে পারে, বেশিও হইতে পারে। মানে আপনার লাগলে আপনি অ্যাড করবেন, যদি আপনার ওইটার প্রোগ্রেসের জন্য, মানে ওই ল্যাকিংসটা দূর করার জন্য লাগলে আপনি সেটার কিছুর সাথে কিছু অ্যাড করবেন, আর যদি না লাগে তাহলে কিছু রিমুভ করবেন। এই জিনিসটা হচ্ছে কোয়ান্টিফাইড, ঠিক আছে? তারপর হচ্ছে যে রিয়েলাইজেবল বা রিচেবল উইথ দ্য কনস্ট্রেন্টস অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড দ্য সিস্টেম। তো অর্গানাইজেশন অফ দ্য সিস্টেম মানে কোনো অর্গানাইজেশনের কাছে যদি আপনাকে যাওয়া লাগে, মানে আমাদের রিচ করতে হয়, তাহলে আমরা তার কাছে যাব, মানে আমাদের ল্যাকিংস দূর করার জন্য। কিন্তু মানে এগুলো হচ্ছে সব গোলগুলা, আমরা গোল কেন শিখতেছি আগে এটা বলেন তো আমাকে। মানে গোল আমরা কেন শিখতেছি? গোলটা শিখতেছি হচ্ছে ডেফিসিয়েন্সি দূর করার জন্য, তাই না? তো ডেফিসিয়েন্সি দূর করতে গেলে আমাদের তো এই জিনিসগুলোই লাগবে বেসিক্যালি, তাহলে এগুলোই আমাদের গোল, তাই তো? তো এই হচ্ছে বিষয়। ব্রোকেন ডাউন ইন্টু সাব গোলস, তাহলে আমরা মেইন গোলসটাকে সাব গোলসে বিভক্ত করব যাতে আমাদের কাজের সুবিধা হয়। হ্যাঁ, যেই আমাদের মেইন গোলগুলো থাকবে ওগুলোকে আমরা সাব গোলে বিভক্ত করব। তারপর এগ্রিয়েবল টু অল কনসার্ট। এগ্রিয়েবল টু অল কনসার্ট মানে কি? এই কথার এই সেন্টেন্সটার অর্থ কি বলেন তো? কি সকল বিষয় কি? প্রত্যেকটা বিষয় স্যার বিবেচনার মধ্যে রাখা। রাইট। আর ওই যে আপনারা দুজন কি বললেন, হ্যাঁ হ্যাঁ, খালি হ্যাঁ করবেন, বিষয়টা এরকম না। সবসময় দেখেন, মানে সেন্টেন্সটা একটু মানে উনি গোছায় বলছে, ঠিক আছে, ধরলাম আপনাদেরটা 50% হয়েছে, বাট হচ্ছে যে ওনারটা মানে মেইন ফোকাসটা ঠিক আছে আর কি। আচ্ছা, তো ইন জেনারেল গোলস মাস্ট নট অনলি রিমুভ ডেফিসিয়েন্সি বাট অলসো গিভ এ সিস্টেম হুইচ ইজ সুপারিয়র টু দোজ অফ দ্য কম্পিটিটর্স অফ দ্য অর্গানাইজেশন। তাহলে এই জিনিসটা কি হচ্ছে? তাহলে আমাদের গোল শুধু আমাদের ইন জেনারেল গোলস মাস্ট নট অনলি রিমুভ ডেফিসিয়েন্সি, তাহলে গোল শুধু আমাদের ডেফিসিয়েন্সিকে রিমুভ করে না, বাট অলসো গিভ এ সিস্টেম ইজ সুপারিয়র টু হুইচ দোজ অফ দ্য কম্পিটিটর্স অফ দ্য অর্গানাইজেশন। তাহলে আপনাদের ধরেন যে সিস্টেমটা আছে, রাইট, সেই সিস্টেমটা আমাদের যে অন্য অর্গানাইজেশনের যদি এই সিস্টেমটা কোনো কেউ ডেভেলপ করে, তাহলে সেটার আমাদের কম্পিটিটর অনুযায়ী আমাদের কাজটা আগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা যদি একটা আপনাদের কেস স্টাডি বলি, এটা হচ্ছে আমাদের হোটেল ইনফরমেশন সিস্টেম। ধরেন যে আমরা একটা হোটেল ইনফরমেশন সিস্টেমের সফটওয়্যার ডেভেলপ করব, ঠিক আছে? তো এইটার মধ্যে আমরা আগে ফার্স্টে হচ্ছে কি করব? ডেফিসিয়েন্সি অফ কারেন্ট সিস্টেম আইডেন্টিফাই করব।
ধরেন আপনার এই সব ডেফিসিয়েন্সির মধ্যে আমাদের ফার্স্টে কি ছিল মিসিং ফাংশনস, আমরা দেখতেছিলাম যে ডেফিসিয়েন্সির আন্ডারে কিছু জিনিস থাকে, তার মধ্যে ফার্স্টে হচ্ছে যে মিসিং ফাংশনস। তো এইখানে হচ্ছে আমরা যদি মিসিং ফাংশনস বলি যে স্টোরস রিকোয়ারমেন্ট নট ফরকাস্ট, ঠিক আছে, মানে হচ্ছে যে আপনার স্টোরে আপনি হচ্ছে যেই হোটেল ইনফরমেশন সিস্টেমটা তৈরি, এটা হোস্টেল ইনফরমেশন সিস্টেম, হোস্টেল বলতে মেস ধরতে পারেন বা হচ্ছে এরকম টাইপের কিছু। তো আমরা যদি চিন্তা করি যে এরকম একটা ইনফরমেশন সিস্টেম তৈরি করব, তাহলে এখানে মিসিং ফাংশন কি কি থাকতে পারে, মানে জাস্ট আমরা এটা একটা আইডিয়া নেওয়ার জন্য। তো মিসিং ফাংশনস থাকতে পারে হচ্ছে যে স্টোরস রিকোয়ারমেন্ট নট ফরকাস্ট। এখন স্টোরস বলতে বোঝানো হয়েছে যে আমার হোস্টেলের ধরেন যে হচ্ছে আপনি হোস্টেলের যে কোনো একটা যদি আমি হোস্টেল দেই, সেই হোস্টেলের মধ্যে আমার কি লাগবে, মানে ধরেন আপনি মেস দিছেন, মেসের মধ্যে আমার খাবার দাবারের জন্য কোনো দোকানের সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে, যে খাবার দাবারগুলো যেগুলো আমি কিনবো, ধরেন চাল ডাল হাবিজাবি যেগুলো আমার লাগবে, এটা আমি ধরেন একটা কোনো দোকানের সাথে ওই জিনিসটা মানে কানেক্ট করব। তো এখন আমি স্টোরস রিকোয়ারমেন্ট নট ফরকাস্ট, তো সেই হিসাবে বলা হয়েছে যে আমি সেই দোকানদারের সাথে যেই আমার যে রিকোয়ারমেন্টগুলো আছে তার সাথে আমার যে জিনিসগুলো লাগবে সেই জিনিসটা যদি আমরা ঠিকভাবে ফরকাস্ট না করি, তো সেই জিনিসটা একটা মিসিং ফাংশনস হিসাবে হইতে পারে। আমি কি কথাটা বোঝাতে পারছি? মানে এইখানে জাস্ট বোঝানো হচ্ছে একটা, আগে এই পার্সপেক্টিভে বুঝেন, তারপরে আমি আবার বুঝাচ্ছি। তো পারচেসেস নট কম্বাইন্ড, তো আপনি তার সাথে যে পারচেসগুলো করবেন, ধরেন আমি ধরেন হোটেলের ম্যানেজার, কথার কথা, তো এখন হচ্ছে হোস্টেল, এটা হোটেল না, সরি হোস্টেল, এখানে বলা হয়েছে হোস্টেল ইনফরমেশন সিস্টেম, হোস্টেল আর হোটেল কিন্তু আলাদা, জিনিসটা আলাদা হবে। তো এখন তো পারচেস নট কম্বাইন্ড, পারচেস মানে আমি তার কাছে যে জিনিসগুলো পারচেস করব, তো সেই জিনিসটা এখন বলা হয়েছে যে আমরা ঠিকভাবে ওই জিনিস তার কাছে যেটা আমি কিনতেছি ওইটা আমি ঠিকভাবে নোট ডাউন করে রাখতেছি না, তো এই জিনিসটা আমার ল্যাকিংস হইতে পারে, যে হিসাব নিকাশের একটা ভুল হইতে পারে। তারপর হচ্ছে যে ডেইলি রেট ক্যালকুলেশন নট ফ্রিকোয়েন্টলি আপডেটেড, এখন ধরেন তার সাথে আমার দৈনিক কেনা হচ্ছে, তার কাছে আমার ধরেন মিনিমাম 10,000 টাকা এরকম আমি তার সাথে কিনতেছি, কিন্তু আমি এটা ওই যেটা আমি বললাম যে সেও হচ্ছে ওইভাবে লিখে রাখতেছে না, বা কোথাও আমরা স্টোর করতেছি না, বা এইরকম আমরা কোনো ফিচার্স দেই নেই, মানে এইখানে কিন্তু আমরা সফটওয়্যারের পার্সপেক্টিভে বলতেছি, এই জিনিসটা একটু বোঝেন। ধরেন চলে গেছে, পরে না, আচ্ছা। তো দেখেন যে ডেইলি রেট ক্যালকুলেশন নট ফ্রিকোয়েন্টলি আপডেটেড যেটা বললাম, তারপর মেনু নট প্ল্যান্ড ফর ব্যালেন্স নিউট্রিশন অ্যান্ড লো কস্ট। এখন দেখেন এই কথাটার মানে হচ্ছে আমি যে মেসের মধ্যে যে মিলটা দিব 3 বেলার, এখন এই মিলটা যদি আমি আগে থেকে প্ল্যান করে না দেই যে আমার কত খরচ লাগবে, ধরেন আমি মিলে আমার রেগুলার লাগে 100 টাকা, তারপর আমি 3 বেলার মেনু, আপনি কোন বেলায় মাছ মাংস ডিম কোন বেলায় কী কী দিবেন, এটা যদি আপনি প্রপারলি আগে থেকে ঠিক না করেন, তো আমি ওই অনুযায়ী পারচেস করতে হবে। তো এই জিনিসগুলোকে আমরা বলতেছি মিসিং ফাংশনস। এই জিনিসগুলো আপনার এই হচ্ছে যে একটা হোস্টেল ইনফরমেশন সিস্টেমের মধ্যে মিসিং ফাংশনস হইতে পারে, সেটা হচ্ছে ডেফিসিয়েন্সির আন্ডারে, মানে ল্যাকিংসগুলো হবে তার আন্ডারে এটা হইতে পারে, ঘটতে পারে, মানে জাস্ট আমরা একটা এক্সাম্পল এইভাবে দিতে পারি। তো তারপর আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স কী কী হইতে পারে, তো আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যেটা হইতে পারে যে বিলিং নট অ্যাকুরেট অ্যান্ড রেপিড। ধরেন আপনি আমি আগে যেটা বললাম মিসিং ফাংশন, সেখানে কীরকম ছিল, সেখানে ছিল যে আমি বিল ক্যালকুলেটই করতেছি না, আমি কিন্তু এটা বলছি, আর এইখানে আমি ক্যালকুলেট করছি বাট বিলিং অ্যাকুরেট হয় নাই, তাহলে এই জিনিসটা হচ্ছে যে আমার এইটাকে আমরা বলতেছি আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, মানে দুইটা জিনিসের যে ডিফারেন্সটা বোঝানো হচ্ছে, মিসিং ফাংশনস অ্যান্ড আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দুইটা জিনিস আলাদা। হ্যাঁ, আচ্ছা। তারপর স্টুডেন্ট বিলস নট রেকর্ডেড, আচ্ছা। তো স্টুডেন্টের যে বিলটা হচ্ছে সেইটা আমরা প্রপারলি রেকর্ড করতেছি না, মানে মেসের যে ধরেন মেসে থাকে তো স্টুডেন্টরাই, তাদেরটা আমরা ক্যালকুলেট করতেছি না। পেমেন্টস টু ভেন্ডর্স নট স্পিডি, তাহলে আমার যে পেমেন্টটা করব দোকানদারকে সেটা স্পিডি না, তাহলে স্পিডি না মানে তার যেদিন টাকাটা দরকার সেদিন আমি তাকে দিচ্ছি না টাকা, বিষয়টা এরকম। তারপর হচ্ছে লার্জ ভেরিয়েশন ইন ম্যাস বিলস এভরি মান্থ,
তাইলে আপনার ধরেন যে এই মাসে আপনার হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে পার পার্সন 3,000 টাকা আসছে, পরের মাসে আসছে 4,000, তাহলে আপনি অবশ্যই স্টুডেন্ট হিসেবে মানে আনস্যাটিসফাইড হবেন এই জায়গায় যে হচ্ছে ঠিকভাবে ম্যাথসের কার্যক্রম মানে আমি যে তাদের টাকা বেশি বেশি লাগতেছে, তাহলে তাদের জন্য এটা অবশ্যই এটা আপনার বার্ডেন হয়ে যাবে, তাই না? তো এই জিনিসগুলো আমাদেরকে প্রপারলি মেনটেনেন্স করতে হবে। তো এই জিনিস এইটা হচ্ছে আমরা বলতে পারি যে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, ঠিক আছে? এগুলো কিন্তু সব ডেফিসিয়েন্সির আন্ডারে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে এক্সেসিভ কস্ট অফ অপারেশনস বা হাই অপারেশনাল কস্ট। তো এইখানে যেটা হইতে পারে যে আনপেইড অ্যান্ড লং আউটস্ট্যান্ডিং বিলস ফ্রম স্টুডেন্ট। এই কথাটার মানে কি বলেন তো? রাইট, মানে আপনি ধরেন যে আপনার এই মাসের বিল আসছে 3,000 টাকা, তো আপনি বলতেছেন যে আমার টাকা শর্ট আছে, 2,000 টাকা রাখেন, 1,000 টাকা আপনার থেকে গেল, আবার আপনি পরের মাসে গিয়ে এরকম আবার করতেছেন, তাইলে আপনি দিচ্ছেন না, আপনার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। তারপর যেটা হচ্ছে যে আমরাও যদি ঠিকভাবে আপনার হচ্ছে টাকাটা না উঠাইতে পারি, ধরেন আমি ম্যানেজার, তো আমি আপনার কাছেও বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি পরে দিন, বাট এরকম করতে করতে আপনার উপর একটা বার্ডেন হয়ে যেতে পারে, তাহলে এই জিনিসটা হইতে পারে পরে গিয়ে একটা এক্সেসিভ কস্ট দাঁড়াইতে পারে। তারপর এক্সট্রাস অ্যান্ড ডিসকাউন্টস নট রিফ্লেক্টেড ইন স্টোরস ইস্যু। এটা হচ্ছে যে আমার স্টোরের সাথে যে জিনিসটা যে আমি দোকানে কিনতেছি তার সাথে যেটা বিষয় আছে যে ধরেন সে আমাকে কিছু ডিসকাউন্ট দিতে চাইছে, বাট সে ওই ডিসকাউন্টটা দেয় নেই পরে, তো এই জিনিসটা আবার সেখানে ঘটতে পারে হাই অপারেশনাল কস্ট। তারপর হচ্ছে যে ফ্রিকোয়েন্ট স্মল পার্চেস অ্যাট হাই কস্ট। আচ্ছা, এই জিনিসটা সেন্টেন্সটা কিন্তু ইজিলি বোঝা যায়, সেটা হচ্ছে কি এটা হতে পারে বলেন তো আমাকে, এক্সাম্পল একটা দেন তো, যে ফ্রিকোয়েন্ট স্মল পার্চেস অ্যাট হাই কস্ট। এটা আমরা মানে নিজেরাও যখন যদি কোনো কিছু কিনি তখন এটা আমাদের মাথায় থাকে আর কি, এটা সেইটা কি এটা বলেন তো, একটু পজ করেন তো, পজ করে রাখুন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে গেলেই হবে, অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, তো এখন হচ্ছে আপনাদের হচ্ছে যেটা আমি বললাম যে ফ্রিকোয়েন্ট স্মল পার্সেস আর হাই কস্ট, তাহলে আপনি যদি পার্সেসটা ছোট হয় মানে পার্সেস যদি আপনি কম করেন তাহলে আপনার কস্টটা বেশি পড়বে, দামটা বেশি পড়বে কোনো জিনিসের, আর যখন বেশি কিনবেন তখন দামটা কম পড়বে। একসাথে আমি 10টা জিনিস কিনলে যেই দাম আর একটা জিনিস কিনলে অবশ্যই তার সাথে বেশি দাম আমরা দেই সবসময়। তো হাই ট্রান্সপোর্ট কস্ট ডিউ টু নট কনসলিডেটিং স্টোরস রিকোয়ারমেন্টস। তাহলে হাই ট্রান্সপোর্ট কস্ট এটা কি হইতে পারে বলেন তো? হ্যাঁ, রাইট রাইট, সেটা হ্যাঁ ঠিক আছে, বাট এইখানে যেটা বলা হচ্ছে যে হাই ট্রান্সপোর্ট কস্ট মানে আপনার যদি এমন হয় যে দোকানটা হচ্ছে স্টোরটা মানে আমি ট্রাই করবো ধরেন মানে হ্যাঁ মানে আমার স্টোরটা আমি ট্রাই করবো আমার ট্রান্সপোর্ট কস্ট সবচেয়ে যত মিনিমাল করা যায়, অ্যান্ড সেই দোকান থেকে ধরেন আপনার 2 কিলোমিটার একটা দোকান আছে পাইকারি, 5 কিলোমিটার একটা দোকান আছে পাইকারি, তাহলে ধরেন বেশি জিনিস কিনলে ওও সেম দাম রাখে, তাহলে 5 কিলোমিটারও সেম দাম, তাহলে আমি কোথায় থেকে নিব? 2 কিলোমিটার থেকে, কারণ আমার ট্রান্সপোর্ট কস্টটা কম হবে। বিষয়টা এটা বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রেগুলার ডেফিসিয়েন্সির মধ্যে কিন্তু সবগুলো। তাহলে কি কি ছিল ডেফিসিয়েন্সির মধ্যে? 3টা মেইন জিনিস বলেন তো। মিসিং ফাংশনস, তারপর আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স সেকেন্ডটা, আর হচ্ছে থার্ডটা হচ্ছে এক্সেসিভ কস্ট অফ অপারেশনস, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখব কি, এখন আমাদের কি করা লাগবে? আমাদের ডেফিসিয়েন্সিগুলো আমরা দেখলাম যে এইগুলো হচ্ছে আমাদের হোস্টেল ইনফরমেশন সিস্টেমের ডেফিসিয়েন্সি। তাহলে এখন আমাদের ফোকাসটা কি থাকবে? আমরা কি করব? এখন আমাদের যে ডেফিসিয়েন্সিগুলোকে দূর করার জন্য কি করা লাগবে? তাহলে আমরা কি শিখতাম? ডেফিসিয়েন্সি দূর করার জন্য ফার্স্টে গোল সেট করব, গোলগুলোর আবার সাব গোল আমরা দেখব, রাইট? তো এখন আমরা হচ্ছে মেইন গোল, ফার্স্টে আমরা মেইন গোলগুলোকে ডিজাইন করতে পারি, তাই না? তো মেইন গোলগুলো হচ্ছে আমাদের কি করতে হবে? সেন্ড বিল টু স্টুডেন্টস উইদিন 5 days অফ দ্য এন্ড অফ দ্য মান্থ। তাহলে আমি যদি ধরেন ম্যাথের যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে যদি আপনার যে বিলটা তার যে মাস শেষের যে বিল, তাইলে আপনার মাস শেষের 5 দিনের মধ্যেই তার আমি বিলটা যদি দিয়ে দিই, সাপোজ আমি যদি বিলটা দিতে দেরি করি তাহলে অবশ্যই সে টাকা আমাকে দেরিতে পে করবে, বা তার হয়তো খরচ করতে করতে দেখে বাসা থেকে টাকা নিচ্ছে সে খরচ করে ফেলবে, এরকম তো হয়। হ্যাঁ হ্যাঁ, সো এইটা হচ্ছে বিষয়, যাতে সে প্ল্যান করতে পারে আমাকে টাকাটা ওই সেই ধরেন 3,000 টাকা হয়েছে যেন 3,000 টাকাই দিতে পারে, সে যেন কোনো ইয়াতে না পড়ে, মানে আমাকে যেন 2,000 টাকা মানে না দেয়, তাহলে 1,000 টাকা তার বাকি পড়ে গেলে তার আবার পরে প্রবলেম হবে। তারপর হচ্ছে কন্ট্রোল ইনভেন্টরি অফ আইটেমস ইন স্টোরস অ্যান্ড ইস্যু টু কুকস টু ব্রিং ডাউন মেস মিলস বাই 10%। এটা মানে কি?
মেসের মধ্যে যে খাবারের যে মানে স্টোরটা মানে যে এখানে খাবারগুলো রাখে ওটা হচ্ছে মানে ম্যানেজ করে হচ্ছে খাবার নিয়ে মানে খাবার রান্না করা এগুলো হচ্ছে এগুলো ম্যানেজ করা এইখানে স্টোর বলতে হচ্ছে বেসিক্যালি ইনভেন্টরি মানে তো স্যার বুঝছেন যেখানে আইটেমগুলো রাখা হ্যাঁ না, অ্যান্ড ইস্যুস টু কুক টু ব্রিং ডাউন মেস বাই 10%। এটা হচ্ছে আপনার স্টোরটা বোঝানো হয়েছে আমাদের কিন্তু ইয়ার স্টোর না, মেসের মধ্যে কোনো স্টোর না। এটা হচ্ছে আমাদের আপনার যে দোকানদারের সাথে যে ইয়াটা হয়েছে সেইটা, মানে আপনার যে হচ্ছে এখানে টোটাল কন্ট্রোল ইনভেন্টরি অফ আইটেমস মানে যেই জিনিসগুলো আমি দোকান থেকে পারচেস করি, মানে আমি ধরেন চাল ডাল মানে ইনভেন্টরি মানে তো সব কিছুই, যেই জিনিসগুলো আমি পাই আইটেমস মানে সব কিছুই যেগুলোই পারচেস করবো দোকান থেকে। তো ইন স্টোরস থেকে অ্যান্ড ইস্যুস টু কুকস টু ব্রিং ডাউন মেস মিলস বাই 10%। তাহলে আমি বেসিক্যালি চাচ্ছি যে আমি যেন যেই জিনিসগুলো তার কাছে কিনবো সেই জিনিসগুলো হচ্ছে যেন আমি 10%-এর মতো কম দামে কিনতে পারি, বিষয়টা এইটা বলা হয়েছে, মানে আমি কম দামে। আমরা কিন্তু ওইখানে যেটা হচ্ছে আপনার ল্যাকিংসগুলোর মধ্যে কিন্তু আমরা বলি নাই যে আমরা কত % কম দামে কিনতে পারবো, বাট এইখানে আমরা বলতেছি আপনি এখন আপনার যেই সিস্টেমটা আপনি ডিজাইন করবেন ওইখানে যদি আপনার 5% কম দামে কিনতে পারলে আপনার হয়েছে তাইলেই হইলো, মানে আমরা যত বেশি কিনতে পারবো এটা তো তত ভালো, বাট মানে মার্কেট পার্সপেক্টিভ অনুযায়ী তো আপনাকে চিন্তা করা লাগবে। আচ্ছা, তো এখন হচ্ছে যে ব্যালেন্স মেনু টু মিট নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস, মানে এখন হচ্ছে যে আমরা যে বেসিক্যালি মেনুগুলো আমরা আগে থেকে ঠিক করে রাখবো, প্রপার প্ল্যান করে রাখবো, যে আমাদের যেমন আমরা দেখি না যে যেই ম্যাচগুলোতে অনেক ম্যাচ আছে না, যেমন আপনি যদি ইয়াতেই দেখেন ওটাকে কি বলে, ওই যে কয়েকটা শাখা আছে চাইনিজ হচ্ছে ওটা মালিক মেবি সুপার হোস্টেল আছে না, সুপার হোস্টেলের মতো যে হোস্টেল কিছু ঢাকা শহরে আছে যেগুলোর মধ্যে আপনার প্রপারলি কিন্তু মেনু ডিজাইন করা আছে, 1 মাসের মেনু লেখা আছে না। তো 1 মাসের মেনু যদি আপনি ডিজাইন করেন তার মানে আপনি 1 মাস আগে থেকে প্ল্যান করতে পারবেন যে আমার হচ্ছে এস্টিমেট কস্ট কত হইতে পারে, তারপর স্টুডেন্টরা প্রপারলি নিউট্রিশন পাবে কিনা, মানে আমরা যদি ওই চিন্তা করে দেই আর কি, যেটা আমাদের। তো আপনার এই যে প্ল্যানটা, তাহলে এই যে প্রি প্ল্যান আগে থেকে করতে হবে, বিষয়টা এরকম। আর ওই ল্যাকিংসে আমাদের কি ছিল, প্ল্যান্ট ছিল না। ল্যাকিংসে আমরা বলতেছিলাম যে আমাদের প্ল্যান্ট ছিল না, বেসিক্যালি আমাদের ওইখানে যেই জিনিসগুলো ল্যাকিং ছিল ওই জিনিসগুলো হচ্ছে আমরা গোলস অ্যান্ড সাব গোলসে সেট করব, বিষয়টা এরকম, বুঝাতে পারছি? এইটা কিন্তু আমরা জাস্ট নর্মাল একটা হোস্টেল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে বলতেছি, বাট বিষয়টা এরকম, আপনি যখন যেই সিস্টেমটা ডিজাইন করবেন মানে জাস্ট কিভাবে বের করতে হয়, মানে ল্যাকিংসগুলোর মধ্যে আমরা এই এক্সাম্পলটা আপনাদের দেওয়ার মানে উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনারা ক্যালকুলেট করতে পারেন যে কিভাবে আমাদের ল্যাকিংসগুলোকে আমরা বের করব অ্যান্ড কিভাবে ল্যাকিংসগুলোকে দূর করার জন্য মেইন গোল অ্যান্ড সাব গোলে ডিভাইড করবো। এক্সামে কিন্তু কোশ্চেন থাকবে এরকম, একটা প্যারাগ্রাফ আকারে থাকবে, ওইখান থেকে আপনাকে ডেফিসিয়েন্সিগুলো বের করতে হবে ফার্স্টে। তো ডেফিসিয়েন্সিগুলো বের করার পর কী করা লাগবে, ডেফিসিয়েন্সিগুলো বের করার পর আপনাকে সাব গোল অ্যান্ড মেন গোল দিয়ে সেগুলোকে রিমুভ করতে হবে, বুঝাইতে পারছি? মানে আপনাদের মাথায় যেন এই জিনিসটা থাকে, এই জন্যই এইটা শেখানো, এই টপিকটা। আচ্ছা, তো এখন হচ্ছে কস্ট অফ নিউ অ্যামাউন্ট নট টু এক্সিড কারেন্ট কস্ট। আচ্ছা, এখন আমরা ধরেন যে এই মাসে হচ্ছে তার মিল চার্জ আসছিল 3000 টাকা, আমরা যেন পরের মাসে মানে ট্রাই করব যেন আমাদের যদি প্রাইসের দামটা বেড়েও যায়, ধরেন হ্যাঁ বেশি না, আমি ওইটাই বলতে চাচ্ছি। ধরেন 20, এটা আপনাদের না সবগুলো, এই কয়জনই শুধু না আরও আছে? আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন আপনার যেটা বললেন উনি যে হচ্ছে যে আমাদের মানে মার্কেটে যদি প্রাইস বেড়ে যায়, আমি সেটা বলতেছি, মার্কেটে যদি প্রাইস বেড়েও যায়, বাট আমরা ট্রাই করব যেন প্রত্যেক মাসের বিলটা স্টুডেন্টের জন্য সেম থাকে, ঠিক আছে? তার জন্য যেন বার্ডেন না হয়। আচ্ছা, এখন হ্যাঁ বাট মেনুটা কিন্তু আপনাকে আগেই ডিজাইন করতে হবে, সেটাও আগে ডিজাইন, বাট ওই বাজারটা একটু ওইভাবে করতে হবে ইয়াটা, ঠিক আছে? বাট আপনি তো যেগুলো যে সুপার হোস্টেল টাইপের যেগুলো হোস্টেল আছে ওরা কিন্তু এটাই করে, ওরা যদি হচ্ছে যে মুরগির ব্রয়লারের কেজি যদি 500 টাকাও লাগে তাও কিন্তু আপনার কাছে ওই মাসে 3000 টাকাই রাখবে, কথার কথা। ওরা আগে থেকে বলে দেন একটা প্যাকেজ, তো ওরা তো প্যাকেজের বাইরে আপনার কাছে নেয় মানে যতই বেড়ে যাক ওরা কিন্তু নিবে না, কমে গেলেও নিবে না, বেড়ে গেলেও নিবে না। আচ্ছা, তো এখন দেখেন সাব গোলস, তাহলে এগুলা কি ছিল, আমি এই জিনিসগুলা কি ছিল, সব মেইন গোলস ছিল। তাহলে মেইন গোলসগুলোকে আমি বলতেছি M1, M2, M3, M4। তাহলে এখন যদি আমি সাব গোলে ডিভাইড করি, তাহলে এখন আমার সাব গোল আসবে হচ্ছে 1.1। তো এইটার জন্য আমরা কি করব, আইটেম ওয়াইজ বিলস শোয়িং এক্সট্রা অ্যান্ড রিবেটস উইথ ডেটস।
মানে আপনি ধরেন যে এখানে কি ছিল, সেন্ড বিলস টু স্টুডেন্ট উইদিন 5 ডেজ অফ দ্য এন্ড অফ দ্য মান্থ, তাই না? তো এইখানে বলা হয়েছে যে বিলসটা এমনভাবে শো করা হবে যেন আপনার এখানে ডেটটা মেনশন থাকে, তারপর হচ্ছে এক্সট্রা যদি কোনো কিছু থাকে মানে সেই ইনফরমেশনগুলো যেন ওখানে দেওয়া থাকে। বিলটা, যে বিলটা আপনি স্টুডেন্টকে দিবেন, এই বিলটা ক্রিয়েট হবে কই থেকে? আপনার সফটওয়্যার থেকে। এখন বুঝছেন? ধরেন আপনি এগুলো সব কিছু আমরা পার্সপেক্টিভ অনুযায়ী পড়তেছি, বাট এগুলো কিন্তু আপনার সফটওয়্যারের ফিচার্স, মানে বেসিক্যালি আপনার সফটওয়্যারের মধ্যে ইমপ্লিমেন্ট করতেছেন। ওই জন্যই কিন্তু বলা হয়েছে হোস্টেল ইনফরমেশন সিস্টেম। বেসিক্যালি আমাদের এখানে তো বেসিক্যালি সব কিছু সফটওয়্যারের পার্সপেক্টিভ, যদিও রিয়েল লাইফের সাথে কানেক্টেড। মানে এই সাবজেক্টটা হচ্ছে এরকম যে আপনার সাথে রিয়েল লাইফের সাথেও কানেক্টেড থাকবে অ্যান্ড আপনার সফটওয়্যারের চিন্তা আপনাকে করা লাগবে, মানে দুইটাই, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে এনশিওর লেস দেন 5% ভেরিয়েশন অফ বিলস ফ্রম মান্থ টু মান্থ। তাহলে আপনাকে একটা এইটা চিন্তা করতে হবে যে 5%-এর মধ্যে, যেমন আপনি বললেন যে স্যার প্রত্যেক মাসে যেন 3000-ই থাকে স্টুডেন্টের বিল, বাট যদি ভেরিয়েশনটা হয়েও যায়, মানে এমন যদি হয় যে আমি করতে পারতেছি না, সেটা যেন 5%-এর বেশি না হয়। তাহলে 3000 টাকার 5% কয় টাকা হয়? 150 টাকা মনে হয়, 150 টাকা। ধরেন মাসে আমার আগের মাসে আসছে 3000 টাকা, এই মাসে আসতেছে 3150, কিন্তু 3150-এর যেন কোনোভাবেই বেশি না হয়। ধরেন আপনার 5% হইলে তাও স্টুডেন্টের জন্য একটা বার্ডেন হবে না, যদিও অনেক স্টুডেন্ট অবজেকশন করবে, মানে জিনিসটা তো রিয়েল লাইফে এরকমই হয়। তো আমাদের ট্রাই করতে হবে যেন এই বিলটা 5%-এর বেশি না হয়, মানে যদি বাড়েও, ঠিক আছে? বাড়ে বলতে কমতেও পারে, বাড়তেও পারে, ঠিক আছে? আচ্ছা, বিলস নট পেইড উইদিন 10 ডেজ অফ ইস্যু ব্রট টু দ্য অ্যাটেনশন অফ দ্য চিফ ওয়ার্ডেন। মানে ধরেন ম্যানেজার যে আছে, যদি কোনো স্টুডেন্ট 10 দিনের মধ্যে বিল না দেয় মান্থ শেষ হওয়ার, তাহলে তার সেইটা যেন তাকে ভালোভাবে আর কি ওই স্টুডেন্টকে করা হয় যে আপনি বিল দিচ্ছেন না কেন, বিল দেওয়া লাগবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো আপডেট ডেইলি রেটস এভরিডে। আচ্ছা, আপডেট ডেইলি রেটস কিসের ডেইলি রেটস হবে বলেন তো? আপনি যে স্টোর থেকে কিনতেছেন জিনিস, সেই স্টোরের সাথে আপনার আজকে চালের কেজি কত, আজকে ডালের কেজি কত, বা যে জিনিসগুলো আপনার লাগে, তাহলে সেইটা যেন আপনি ঠিকভাবে রেগুলার একটা যে আমি আপডেট রাখতেছি যে আচ্ছা জিনিসের দাম বাড়তেছে না কমতেছে। তো আমার বেসিক্যালি এই জিনিসগুলোর জন্য আমার এই জিনিসগুলো সেট করতে হবে, ঠিক আছে? তো এই যে মেইন গোলস M1 অ্যান্ড সাব গোলস এইগুলা ছিল। তাহলে এই যে আপনার যে S1, 1.2 আর 1.3, তাহলে এই তিনটা হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে M1-এর। তো এখন হচ্ছে ডেফিসিয়েন্সিগুলো দূর করার জন্য আমাদের এই সাবগুলোগুলো আমরা ইউটিলাইজ করলে আপাতত আমরা দূর করতে পারবো, আমরা এটা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এইভাবে এখন আচ্ছা এইটা তো এরা কি বলতেছে, এটা কি আবার M1-এর জন্য বলতেছে? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ এটা আমরা দেখলে বুঝতে পারবো। 5 ডেজ কন্ট্রোল ইনভেন্টরি স্টোরস অ্যান্ড কুকস, হ্যাঁ ওইটা মনে হয় M1-এর জন্য, এইটা M2-র জন্য। হ্যাঁ এইটা M2-র জন্য, এখানে সব পার্সেন্টেজ আসতেছে। হ্যাঁ এইটা হচ্ছে M2। হ্যাঁ আচ্ছা, তো এখন হচ্ছে এনশিওর পেমেন্ট টু ভেন্ডর্স উইদিন 5 ডেজ টু সাপ্লাই অফ আইটেমস। এখন হচ্ছে ভেন্ডর্সের সাথে, ভেন্ডর্স আমাদেরকে আমি বলছি দোকানদার থেকে আমি যে এই জিনিসটা নিয়ে আসি। আচ্ছা, তো এনশিওর পেমেন্ট, তাহলে তাকেও পেমেন্ট করতে হবে, তাকেও তো স্যাটিসফাইড রাখতে হবে। মানে আমার পেমেন্ট যদি তাকে আমি না করি প্রপারলি, তাহলে তার সাথে আমার যে কানেকশানটা বা তাহলে দুর্বল হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। তাহলে কি বলতেছি আমি 5 ডেজ, তাহলে 5 ডেজ মানে আমি ধরেন সে আমাকে প্রোডাক্ট আজকে দিছে, আমি ট্রাই করব যেন যত তাড়াতাড়ি সম্ভব 5 দিনের মধ্যেই যেন তার বিলটা পরিশোধ করা যায়। তারপর ম্যাক্সিমাইজ 4 ট্রিপস পার মান্থ ফর পারচেস। 4 ট্রিপস মানে কি? মানে 4 বার, মানে ট্রান্সপোর্টের কস্টের জন্য কিন্তু এটা ইস্যু। যেমন আমার ট্রান্সপোর্ট কস্ট ছিল ওইখানে, তো এই যে এই মাধ্যমে আমরা ট্রান্সপোর্ট কস্টটা কমাইতে পারি। তারপর হচ্ছে রিডিউস ইনভেন্টরি লেভেল নট মোর দেন 10% রিকোয়ারমেন্টস ইন এ মান্থ। এই জিনিসটা কি? স্যার আমরা যতটুকু কিনবো এটা যেন স্যার আমাদের মানে 10% বেশি না হয়। যেমন আমাদের দরকার হচ্ছে আমার ধরেন 50 কেজি চাল দরকার, 10% যদি আমি বাড়াই তখন ধরেন 55 কেজি হবে, তো এর বেশি যাতে না যায়। রাইট। হ্যাঁ এটা বুঝছেন আপনি, এই যেটা বললো উনি যে এইটা হচ্ছে আপনার ইনভেন্টরি। এখন ইনভেন্টরির ক্ষেত্রে এটাও হইতে পারে যে আমার স্টোরে জমা আছে কত, মানে আমার স্টোরে এখন 50 কেজি চাল লাগবে, আমার কাছে হাইস্ট যেন 55 কেজি থাকে, তার বেশি যেন না থাকে, বেশি রেখে আমার লাভও নাই, বিষয়টা এরকম। আচ্ছা, তারপর ইস্যু টু কুকস এভরিডে নট টু এক্সিড 5% অফ ক্যালকুলেটেড ভ্যালুস। এটা কি বলেন? মানে যতটুকু খাবার রান্না হবে হোস্টেলের মধ্যে
5% বেশি যেন না হয়, বেশি যেন 30%, রাইট রাইট। আমাদের 40% গেলে আবার সমস্যা। হ্যাঁ মানে আমাদের যদি 30 জনের রেগুলার ধরেন 100 জনের মিল লাগে, তাহলে আমাদের 105 জনের মিল হাইস্ট রান্না করতে পারে, তার যেন বেশি মিল রান্না না হয়, বিষয়টা এরকম হইতে পারে। হ্যাঁ আচ্ছা, তো এগুলো হচ্ছে যে আমাদের সেকেন্ডটার জন্য ছিল, সেকেন্ডটার সাব গোল, ঠিক আছে। আচ্ছা বাকিগুলো মনে হয় দেয়নি। আচ্ছা এখন হচ্ছে অল্টারনেটিভ সলিউশন। এই জিনিসটা কি? অল্টারনেটিভ সলিউশন বলতে কি বুঝেন? অল্টারনেটিভ সলিউশন স্যার অল্টারনেটিভ সলিউশনটা কিন্তু আমাদের স্যার গোলই চেঞ্জ করতে হবে। রাইট, অল্টারনেটিভ সলিউশন হচ্ছে যে আমাদের গোলগুলো চেঞ্জ করতে হবে, বা গোল চেঞ্জ না করলে আপনি যদি সাব গোলগুলো যদি চেঞ্জ করেন, ধরেন আমার গোল ঠিক আছে, মেইন গোল ঠিক আছে, আমি চিন্তা করতেছি সাব গোলগুলোর মধ্যে কিছু চেঞ্জেস করলাম, ওইটাও হইতে পারে, মানে দুইটাই ঘটতে পারে। যদি আপনার মেইন গোল চেঞ্জ হয় তাহলে তো সাব গোলও চেঞ্জ হয়েই যাবে অটোমেটিক। আর যদি আপনার মেইন গোল ঠিক থাকে, আপনি চাচ্ছেন যে আমি হচ্ছে এই যে যেই মেইন গোলের যে সাব গোল আছে, ওই সাব গোলটাকে আমি চেঞ্জ করে আর একটা অল্টারনেটিভ সলিউশন দিব এইটার জন্য। হ্যাঁ 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 রাইট রাইট, এইরকমগুলাই, এগুলাই হচ্ছে মানে আমরা চিন্তা করবো হচ্ছে উভয় পক্ষ, মানে আমাদের যেই কানেক্টেড যেই লোক আছে, ধরেন এখানে কানেক্টেড বলতে বেসিক্যালি স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, তো তারও যেন মানে সে হচ্ছে যেন কোনোটাতে তার বার্ডেন না হয়, আমাদের যে এই জিনিসগুলো আমরা ক্যালকুলেট করব বা তার উপর যেটা চাপাই দিব, এটা যেন চাপাই দেওয়া না হয় আর কি বেসিক্যালি। আচ্ছা তো এগুলাকে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা তো এখানে ইমপ্রুভ ম্যানুয়াল সিস্টেম। আচ্ছা এইখানে আরেকটা জিনিস হচ্ছে অল্টারনেটিভ সলিউশনের মধ্যে এইখানে যে জিনিসগুলো থাকতে পারে, এখন আমরা যদি চিন্তা করি সফটওয়্যার বেসডের আপনি, তাহলে ইমপ্রুভ ম্যানুয়াল সিস্টেম এই কথাটার মানে কি? আমরা এখন চিন্তা করতেছি যে আমি এটা সফটওয়্যার ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমি এটা চিন্তা করতেছি, তাহলে ইমপ্রুভ ম্যানুয়াল সিস্টেম কথাটার মানে কি হতে পারে? আপনার যে সিস্টেমটা আছে, ধরেন সফটওয়্যারটা আমার যে এর আগে কি ছিল, হোস্টেল ইনফরমেশন সিস্টেম, তাহলে সেইটার টোটাল সিস্টেমটা আমার আপগ্রেড করা দরকার কোনো না কোনো ফিচার্সের মধ্যে। রাইট রাইট, সব যে ল্যাকিংসগুলো আছে বা ডেফিসিয়েন্সিগুলো আছে সেগুলোকে আমি ফিক্স করে ফেলছি, তো এইটাকে আমরা বলতে পারি যে ইমপ্রুভ ম্যানুয়াল সিস্টেম। ইউজ পিসি বেসড পেরিওডিক আপডেট সিস্টেম। পিসি বেসড মানে কি? তার মানে আমার অবশ্যই একটা সফটওয়্যার লাগবে, ওই সফটওয়্যারে আমি এটা ইমপ্লিমেন্ট করছি, তাহলে সফটওয়্যার দিয়ে আমি রেগুলার এটাকে আপডেট করতেছি, বা যে সিস্টেমটা আমার তৈরি করা আছে এটার মধ্যে আমরা আপডেট রাখতে পারতেছি। অ্যান অনলাইন সিস্টেম উইথ সার্ভার অ্যান্ড সার্ভার ক্লায়েন্টস। এখন দেখেন আপনি যদি একটা কোনো সফটওয়্যার হচ্ছে জাস্ট সার্ভার বেসড ছাড়া ক্রিয়েট করেন, সেইটা কি ভালো নাকি সার্ভারে ক্রিয়েট করা ভালো? কোনটা সবচেয়ে বেশি ইউজেবল হইতে পারে বলেন তো আমাকে? মানে কোনো সফটওয়্যার যদি আপনি সার্ভার বলতেছি নেট মানে তো ব্রাউজার, কোনো সফটওয়্যার যদি ব্রাউজারে আপনি দেন শুধু সেইটা বেশি চলে, নাকি কোনো সফটওয়্যার যদি আপনি সফটওয়্যার ইনস্টল করে চালান সেইটা বেশি চলে? মানে ইউজাররা কোন তখন বেশি চলে বলতে আমি বলতেছি ইউজার আপনার বেশি কখন হয়? যখন ব্রাউজারে দেন তখন হয়। তাইলে আমি যদি একটা সফটওয়্যার মার্কেটে ছাড়ি, কথার কথা, সেই সফটওয়্যারটা আমি ট্রাই করব যেন অনলাইন বেসড হয়। তাহলে অনলাইন বেসড হলে এটার জন্য আমার সার্ভার সেটআপ লাগবে, মানে ডোমেইন হোস্টিংয়ের বিষয় আছে, তাহলে ডোমেইন হোস্টিং আমাকে পারচেস করতে হবে। তো মানে বিষয়টা এরকম যে আপনার সফটওয়্যার আপনি চিন্তা করছেন ফার্স্টে হচ্ছে যে সফটওয়্যার বেসড করছেন। সফটওয়্যার বেসড মানে অ্যাপ বেসড, মানে যেমন উইন্ডোজের মধ্যে যে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করি, তো আপনি ওইটা রাখছেন ফার্স্টে। তো পরে যখন ধরেন আপনি 1 বছর পর চিন্তা করতেছেন না আমার ইউজার আরও বাড়ানো উচিত, তাহলে আমি এটা নেটেও অ্যাভেলেবেল, অনলাইনে অ্যাভেলেবেল করে দিই, তখন দেখবেন যে আপনার সফটওয়্যার কিন্তু আরও বেশি চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ক্রিটিক্যাল বলতে কি মানুষজন আসলে অনলাইন এখন আজকালের জন্য মানে মানুষ হচ্ছে অনলাইনে বেশি প্রেফার করে, মানে আমি ফোনেও হচ্ছে জাস্ট নেট সার্চ দিয়ে ওইটার কাজটা করে ফেললাম, মানে বিষয়টা এরকম। তো এইটা বোঝানো হয়েছে। আচ্ছা এইটা হচ্ছে অল্টারনেটিভ। আমি বলি এইটা তারা এইখানে যে পার্সপেক্টিভ দিছে, যে পার্সপেক্টিভ যে অনলাইনের সিস্টেমের, মানে আমরা এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে যে আমার এটা সফটওয়্যার আপনার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অল্টারনেটিভ সলিউশন তারা দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইখানে যেটা, বাট আপনি যেটা ফার্স্টে যেটা বললাম যে মেইন গোল সাব গোলের, আপনি ওগুলারও অল্টারনেটিভ করতে পারেন, বাট এই অল্টারনেটিভটা এরা চিন্তা করছে হচ্ছে যে সফটওয়্যার বেসড অল্টারনেটিভ সলিউশন, ঠিক আছে। আচ্ছা তো এখন হচ্ছে যে ইভালুয়েটিং অল্টারনেটিভ সলিউশনের মধ্যে এখন আমার যে অল্টারনেটিভ সলিউশনটা আমি কি করছি, সফটওয়্যার বেসড করছি, তাহলে এখানে আমার কি কি জিনিস থাকবে? টেকনিক্যাল ফিজিবিলিটি, অপারেশনাল ফিজিবিলিটি, ইকোনমিক ফিজিবিলিটি।
তাহলে এগুলো সবগুলো আপনারা আমাকে বলেন তো টেকনিক্যাল ফিজিবিলিটি ফার্স্টে পড়ছিলাম, ফার্স্টের স্লাইডগুলোতে। টেকনিক্যাল ফিজিবিলিটি কি এখানে হবে? সফটওয়্যার বেসড আমি যখন ইমপ্লিমেন্টেশন করব তখন টেকনিক্যাল ফিজিবিলিটিটাতে কি হবে বলেন? খালি হার্ডওয়্যার? টেকনিক্যাল ফিজিবিলিটি খালি হার্ডওয়্যার লাগে? আপনার তো ইয়াও লাগবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারও লাগবে। তারপর হচ্ছে আপনার ডোমেন হোস্টিং কিনতে সার্ভারের সাথে ইয়া করতে হবে আপনাকে, যে ডোমেন হোস্টিং যে সেল করে, তো আপনার তার সাথে তারও ইয়া লাগবে, প্রয়োজন আছে। তারপর আপনার যদি হচ্ছে হার্ডওয়্যার তো লাগবেই অনেক কিছু, সব কিছু মিলেই টেকনিক্যাল ফিজিবিলিটি। এখানে যত টেকনিক্যাল ইস্যুস আছে। অপারেশনাল ফিজিবিলিটি কি কি হবে বলেন তো? দেখেন, ফর এ গিভেন অর্গানাইজেশনাল স্ট্রাকচার উইল বি সলিউশন ফিট ইন উইল ইট প্রুভ। আচ্ছা, এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে, দেখেন আমার যদি কোনো সফটওয়্যার ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমার কোনো কোম্পানির কাছে যেতে হয় যে আমার সফটওয়্যারের হচ্ছে যে এইসব রিকোয়ারমেন্ট, তার কাছে আমি হচ্ছে মানে ধরেন যে সে তার কাছে এই সফটওয়্যারটা অলরেডি ডিজাইন করা আছে, বা তার হচ্ছে কোম্পানি এই ডিজাইনটা করে দিছে রাখছে অলরেডি, তা আমি তার কাছে গিয়ে হেল্প নিতে পারি। এইটা হচ্ছে পারে একটা অপারেশনাল ফিজিবিলিটি হইতে পারে। তারপর হচ্ছে ইকোনমিক কি হইতে পারে বলেন তো? কস্ট। আমাকে অবশ্যই কস্ট চিন্তা করতে হবে। আমি সফটওয়্যার যেটা 1 লাখ টাকা দিয়ে যদি বানাই, আমি পরে গিয়া যদি আমি সারা বছরে 10,000 টাকা, মানে কথার কথা 10,000 টাকাও না উঠে আপনার সফটওয়্যার যারা হচ্ছে ইউজ করবে, বা আপনি যেটা চিন্তা করতেছেন যে আমার সফটওয়্যারটা আমি বিক্রি করবো এই দামে, বাট আপনি পারলেন না, তাহলে আপনার লস হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। তো এইটা হচ্ছে ইভালুয়েটিং অল্টারনেটিভ সলিউশন আপনার হচ্ছে বেসড অন সফটওয়্যার ডিজাইন, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা আমরা কেমনে করব। তাহলে নিডেড টু ফাইন্ড ইকোনমিক ফিজিবিলিটি টু প্রপোজড সলিউশন। তাহলে ইকোনমিক ফিজিবিলিটিটা আগেই বললাম যে অবশ্যই ইকোনমিক ফিজিবিলিটিটা বের করতে হবে। তারপর অবজেক্টিভ টু ফাইন্ড ওয়েদার রিটার্নস বাই ইমপ্লিমেন্টিং এ সিস্টেম জাস্টিফাইং দ্য কস্ট। তার মানে যেটা আপনি হচ্ছে যে এই কস্টটা ইয়া করবেন, সেই কস্টটা যেন মিনিমাম রিটার্ন হয়ে আসে, এটা আপনাকে চিন্তা করা লাগবে। ফাউন্ড বাই লিস্টিং অল কস্ট অ্যান্ড বেনিফিটস, অ্যান্ড লাস্টে আপনি একটা ক্যালকুলেশন করবেন যে আমার কস্ট কত আর বেনিফিটস কত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে কস্টের আন্ডারে কী কী পড়বে? ডিরেক্ট কস্টের আন্ডারে কী কী আছে? কস্ট অফ কম্পিউটার, সফটওয়্যার, স্পেস, হিউম্যান রিসোর্স, ম্যাটেরিয়াল, ট্রাভেল, আপনাকে যদি কোথাও যাইতে হয়, ট্রেনিং নেওয়া লাগে, আবার আপনি যদি একটা 4 মাসের কোর্সের ট্রেনিং নেন যে আপনি এই সফটওয়্যারের জন্য একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, বাট ফ্রেমওয়ার্ক শিখবেন, তো আপনাকে ওই কষ্ট ধরতে হবে। মানে আপনার যা যা লাগবে সব ওই কস্টের মধ্যে থাকবে, বুঝতে পারছি? তো এটা হচ্ছে ডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট হচ্ছে টাইম স্পেন্ড বাই পার্সন অ্যান্ড ডাটা গ্যাদারিং। এখন ইনডিরেক্ট কস্ট কোনটা? আপনার ধরেন 1 বছর লাগলো, এই 1 বছরের দাম আছে না, তাহলে এইটা হচ্ছে আমার ইনডিরেক্ট কস্ট, ঠিক আছে? আচ্ছা, বেনিফিটস কি কি হবে? ট্যানজিবল অথবা ফিজিক্যাল। মানে কি? ট্যানজিবল মানে যেটা টাকায় আপনি পরিমাপ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার বেনিফিটসের মধ্যে 2 ধরন আছে। আমি যদি বলি ট্যানজিবল অথবা ফিজিক্যাল, আপনার কত টাকা আসতেছে টাকা দিয়ে আপনি মেজার করবেন, সেটা হচ্ছে ট্যানজিবল বা ফিজিক্যাল। আর ইনট্যানজিবল কোনটা? আমার ইউজাররা কতটা স্যাটিসফাইড। ধরেন আপনি আমার সফটওয়্যার ইউজ করতেছেন, আপনি বলতেছেন না আপনার সফটওয়্যার তো ভালো না, তাইলে এটা কি ভালো হইলো না, তো এইটা হচ্ছে ইনট্যানজিবল। আপনি বলতেছেন আপনার সফটওয়্যার খুবই ভালো, আমি ইউজ করে হচ্ছে রাইট। তো এই না আমি তো বললামই স্যাটিসফ্যাকশনের বিষয়। আমার প্রোডাক্ট ধরেন আমি একটা কি করবেন, মানে আপনার সফটওয়্যার ভালো না হলে, আপনার যেই সফটওয়্যার ভালো লাগে না, ধরেন অনলাইনে আপনি ধরেন একটা কাজ করতে গেছেন, PDF টু ওয়ার্ড বানাবেন, কথার কথা PDF টু PNG অথবা ওয়ার্ড, আপনি দুইটা ওয়েবসাইটে ঢুকছেন, দুইটার মধ্যে আপনার যেই ওয়েবসাইটটা ভালো লাগবে আপনি অবশ্যই ওইটাতে আবার ঢুকবেন, পরে আবার ঢুকবেন, বা ওইটা ফ্রেন্ডকেও বলবেন যে এইটাতে ঢুকি, সেইটা দিয়ে ভালো কাজ করা যায়। এটাই তো হচ্ছে বেনিফিট। আচ্ছা, তো এই যে বিষয়গুলো আমি অলরেডি বলে দিছি। তো ট্যানজিবল অথবা ফিজিক্যাল হচ্ছে যে সেভিংস ডিউ টু রিডিউস ইনভেন্টরি, আর্লি কালেকশন অফ, মানে টোটাল সব কিছু বাদ দেওয়ার পর আমার কত টাকা রিটার্ন আসতেছে। আর ইনট্যানজিবল হচ্ছে বেটার সার্ভিস টু কাস্টমার্স, সুপারিয়র প্রোডাক্ট কোয়ালিটি, আপনার প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু ভালো, অ্যাকুরেট, রিলায়েবল, এইসব বিষয় হচ্ছে বিষয়গুলো। তাহলে এই যে আমরা যদি এক্সামে আসে যে বেনিফিটস কী কী ধরনের, বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস কীভাবে করতে হয়, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে এই যে এখান থেকে ইয়া করে দেখান, ওই যে ডেফিসিয়েন্সি বের করে দেখান সিনারিও থেকে। হ্যাঁ, এটা তো ইজি।